নিজস্ব ভঙ্গিতে ঝড়ের বেগে ঢুকলেন রাসুদা। হাতে আমারই একখানা সদ্য প্রকাশিত গল্পের বই। হাতের বইটা অবশ্য হাতেই থাকলো না, ঠকাস করে এসে পড়ল টেবিলের উপর। সঙ্গে সঙ্গে নিজেও ধপাস করে ফরাসে। কলম ছাড় বিনু, কলম ছাড়, দোহাই তোর, ছেড়ে দে, মা সরস্বতী কেঁদে বাঁচুক। রাসুদার হঠাৎ আবির্ভাব মানেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে আসা। দেশের উপর, দশের উপর, রাষ্ট্রের উপর, রাষ্ট্রবিধাতাদের উপর, এমনকি স্বয়ং বিধাতার উপরও। কখন যে কার প্রতি বাম হবেন বোঝা দায়, কিন্তু সরাসরি আমার উপর হেন হিংস্র আক্রমণ নতুন। ব্যাপার কি রাসুদা, হঠাৎ মা সরস্বতীর উপর এত করুণা? করুণা তোমারই নৃশংসতার জন্যে। বলি, খুব তো মনস্তত্ত্বের বড়াই করিস। বাধা দিয়ে বলি, বড়াই কোনোদিনই করি না রাসুদা, কিন্তু তুমি আজকাল বাংলা বই পড়ছো নাকি? পাগল না খ্যাপা? তোর বৌদি বলে পাঠালো। ও বৌদি, তাই বলো? ও বৌদি, তাই বলো মানে? তুই কি ভাবিস তোর বৌদি কিছু বোঝে না? সর্বনাশ, বরং এত বেশি বোঝেন যে মাঝে মাঝে বোঝা হয়ে ওঠে। ধ্যাত্তরে নিকুচি, সব কথাই হেঁয়ালি। সাদা বাংলায় বলছি, তোর বৌদি বলেছে তুই একটি বিশ্ব নিন্দুক, মনস্তত্ত্ব না কাঁচকলা। মানুষের মনের অন্ধি সন্ধির গোলক ধাঁধায় ঘুরে ঘুরে শুধু জঞ্জালগুলোই চোখে পড়ে তোর। বলল, ওসব আর কিছু নয়, স্রেফ কলমের বকলমে এই আমাদের সব ঠুকে বেড়ানো। নইলে তোর গল্পের নায়িকা পাড়ার ঠাকুরপোদের সঙ্গে হরদম সিনেমা দেখে বেড়ায় কেন রে? এই কথা হাসি চাপা দুষ্কর হয়। না না, হাসি নয়, একদিনের কথা নয়। তোর বৌদি বলে মানুষের মহত্ব, মনুষ্যত্ব, আরও যা সব সত্যনত্য আছে, কিছুই তোর পাপ চক্ষে ধরা পড়ে না। কেবল কোথায় কার কি গলদ আছে দিব্য চক্ষে সব দেখছিস বসে বসে। বলি, হে বাপু, শহরে যেমন দর্জিপাড়ার গলি আছে, তেমনি চৌরঙ্গিও আছে তো, নাকি নেই? চৌরঙ্গির দিকে একটু তাকাতে শেখ বিনু, নইলে কলম ছাড় দোহাই তোর। তোর বৌদি বলে। বৌদির কথাটা না হয় বৌদির কাছেই শুনে আসবো রাসুদা, তোমার কথাটাই বলো না। আমার আমার আবার কথা কি? ও হ্যাঁ হ্যাঁ, কথা আছে। সিগারেটটা ফুরিয়ে গেল হঠাৎ, চোখ বুঝছি, দিয়ে দিকিন দুটো। নাকি তোর টিনটুও ফর্সা? তা অবশ্যই নয়, তবে সদ্য সদ্য সামনাসামনি আমার টিন থেকে। আরে বাবা, বলছি তো চোখ বুঝছি। এইসব বাজে প্রেজুডিসগুলো যে কবে ঘুচবে দেশের। দুঃখ রাখলাম না, প্রেজুডিস ঘুচিয়েই ফেললাম। রাসুদা বসে বসে নিবিষ্ট চিত্তে গুটি ৫-৬ নিরীহ বস্তুকে ধ্বংস করে উঠলেন এবং যাবার আগে আর একবার হুকুম করে গেলেন। চুনোপুকুর আর দর্জিপাড়ার গলি, ছিদাম মুদির আর রানী মুদিনীর লেন ছেড়ে এবার থেকে যেন চৌরঙ্গি ধরেই হাঁটি আমি। মনে লাগলো কথাটা। রাসুদার অভিযোগটাই হয়তো ঠিক। মনুষ্য চরিত্রের অন্ধকার দিকটাই চট করে চোখে পড়ে যায় আমার। না, দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। কিন্তু হাতের গোড়ায় একটি আদর্শ চরিত্রের নমুনাই বা পাই কোথায়? রাসুদার ভাষায় চৌরঙ্গি। নমুনা একটা পেলে সুবিধা হতো, অভ্যাস তো নেই বড় রাস্তায় ঘোরা। ভাবতে ভাবতে সকালের ডাকে আসা চিঠিপত্রগুলো হাতড়াই। সদ্যজাত মাসিকপত্র ৩খানা, ২খানা সাপ্তাহিক, ১খানা পাক্ষিক, ইলেকট্রিকের বিল, এটা ওটা সেটা। চিঠির মধ্যে একটা পোস্টকার্ড দেখছি, দেশের জ্ঞাতি সাধন কাকার। নিশ্চয়ই কিছু সাহায্য প্রার্থনার। পরে পড়ব, মেজাজটা আগেই বিগড়াই কেন? কিন্তু খামটা কার? হাতের লেখাটা অচেনা মনে হচ্ছে। কি আশ্চর্য! এ যেন সুনীতি মাসির, চিনব কি করে? জীবনে এই প্রথম। চিরদিনের কাশীবাসিনী আবাল্য ব্রহ্মচারিণী দেবীর মতো আমার এই মাসিটিকে শেষ দেখেছি যেবার ম্যাট্রিক দিই। কালে কসবিনে কোনো সূত্রে খবরাখবর পাই, একরকম সন্ন্যাসিনীই বলা যায়। বিশ্বনাথের প্রজা হয়ে আছেন, আত্মীয় স্বজনের সঙ্গে চিঠিপত্রের লেনদেন করবার প্রয়োজনই বা কী? হঠাৎ কি লিখেছেন দেখি। কি ব্যাপার? পত্রপাঠ একবার আমার সহিত দেখা করিবে। মানে পত্রপাঠ কাশি ছুটতে হবে নাকি? কেন?
সাক্ষাতে সব জানাইবার ভরসা দিয়েছেন, কিন্তু সাক্ষাতের উপায়টা কি? উল্টে পাল্টে পড়তে গিয়ে দেখি, আরে এ যে কলকাতারই ঠিকানা। সিমলা স্ট্রিটের বাড়ি থেকে লিখছেন, মেসোমশাইয়ের নিজ বাড়ি। কাশি ছেড়ে কলকাতায় এসেছেন সুনীতি মাসি। সত্যই এটা ধারণাতীত। ছেলেবেলায় ভারী ভালোবাসতে নামায়, তাই এসেই আমার খোঁজ করছেন দেখছি। হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল মনের মধ্যে। এই তো রয়েছে হাতের গোড়ায় সুনীতি মাসির পূর্ণ জীবনের অপূর্ব ত্যাগের কাহিনী নিয়েই তো দিব্যি একটি গল্প লেখা যায়। আমার তো কিছুই অজানা নেই। মেসোমশাইয়ের বাবার ছিল অগাধ সম্পত্তি। একমাত্র সন্তান মেসোমশাই যখন নিঃসন্তান মারা গেলেন, তখন বোধ করি অতি বড় শত্রুও হায় হায় করেছিল। 16 বছরের সুনীতি মাসি হলেন সেই অগাধ বিষয়ের মালিক। অতঃপর 5 জনে করল হই হই। বিষয় সম্পত্তি আর বাল বৈধব্য দুটোর রাসায়নিক প্রতিক্রিয়ায় কি কি অনর্থ ঘটতে পারে সংসারে, তারই হিসাব মিলাতে আত্মীয় স্বজনের পেটের ভাত চাল হতে বসল। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সুনীতি মাসি সেই বয়সেই থান ধরলেন, হাত শুধু করলেন, একতাল চুল ক্যাঁচ ক্যাঁচ করে কেটে ফেলে দিয়ে ন্যাড়ামুন্ডু নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন। খাওয়ার মধ্যে কাঁচকলা সেদ্ধ আর আলো চালের ফ্যান ভাত। অনর্থপাতের আশঙ্কায় যাঁরা কাতর হচ্ছিলেন, তাঁরা হতাশ হয়ে নিঃশ্বাস ফেললেন। কিন্তু এইখানেই শেষ নয়। 22 বছর বয়সে যখন কুলুগুরুর কাছে দীক্ষা নিয়ে কাশিবাসের ইচ্ছা প্রকাশ করলেন মাসিমা, তখন নিঃশ্বাস ফেলবার অবস্থাও শেষ হয়ে গেল লোকের। তারপর দর্শকদের পাথর করে দিয়ে উকিল ডাকিয়ে সমস্ত সম্পত্তি দানপত্র করলেন সুনীতি মাসি, জ্যাঠতুতো ভাসুরপোদের নামে, নিঃশর্ত দান। 5 জনে বললে, ভবিষ্যতের কথা কে বলতে পারে? রাজেন ব্রজেন যদি এরপরে তোমায় না দেখে, নিজের বলতে কিছু না রাখা ভালো হলো। সুনীতি মাসি হেসেছিলেন। রাজেন ব্রজেনের ভরসাতেই কি বিশ্বনাথের রাজ্যে আশ্রয় নিতে যাচ্ছি ভাই? বিধবা খুড়ি বলে হাত তুলে যদি কিছু দেয় ওরা, মাথায় করে নেব, কিন্তু হাতের 5 রেখে আবার দান কি? তাছাড়া দান করছি, এ গৌরব করবারই বা আমি কে? ওদের বংশেরই তো সম্পত্তি, আমি পরবই কিছু তো নয়। 2 দিনের জন্য উড়ে এসে জুড়ে বসেছি। তাছাড়া টাকা নিয়ে আমি করব কি? 5টা টাকা হলে একটা বিধবার মাস চলে যাবে। অত্যুক্তি নয়, যেত। 5 টাকা মাসোহারাতেও চলে যেত একটা বিধবার, কারণ সেটা 1949 নয়, 1929। তারপর সত্যি সেই 22 বছর বয়সে পরনের কয়েকখানি থান কাপড় মাত্র সম্বল করে অকুলে ভাসলেন সুনীতি মাসি। 20 বছরের মধ্যে আর আসেননি। কত ঘটনাই ঘটল তারপর 3 কুলের মধ্যে। জন্ম, মৃত্যু, বিয়ে, রোগ, শোক, বিপদ, কি নয়। এতদিন পরে কিসের আকর্ষণে এলেন কে জানে। ঠিক হয়েছে, নিশ্চয়ই কোনো সাধু মহাত্মা কলকাতায় এসেছেন, হিমালয়ের গোপন গুহা থেকে, কি ভারত প্রান্তের গহন অরণ্য থেকে। আমরা আকাট পাপীরা খবর তো রাখি না। সুনীতি মাসির আসার কারণটা আবিষ্কার করে যেমন স্বস্তি বোধ করি, তেমনি আনন্দ হয় এসেই আমার খোঁজ দেখে। স্নেহ কখনো শুকিয়ে যায় না, এটা সত্যি। ধৈর্য ধরতে ইচ্ছে হয় না, চটপট বেরিয়ে পড়ি। উফ, কতদিন আসিনি এই বাড়িটায়। প্রথম বিয়ে টিয়েতে আমাদের নেমন্তন্ন করতো মাসিমার ভাসুরপোরা, ইদানিং আর করে না। বাড়ির দরজায় দাঁড়িয়ে একটা ছোট্ট ছেলেকে সামনে পেয়ে প্রশ্ন করি, সুনীতি দেবী আছেন? কাশি থেকে এসেছেন? কে? ঠাকুমা? আছে তো, কোথায় আর যাবে, দেখো গে না উপরে, বলে ভদ্র ও সুবোধ ছেলেটি ঘুড়ি নিয়ে বেরিয়ে যায়। উপরে পৌঁছে যাই কোনো গতিকে, আর ঘরে ঢুকতেই মাসিমা উচ্ছ্বসিত আনন্দে ছুটে এসে বলে ওঠেন, কে এলি? বিনু? আমি ঠিক জানি, চিঠি পেলেই ছুটে আসবি। আর কিছু নয়, আমাদের ঝাড়। বস বস, হয়েছে, আর পেন নামে কাজ নেই। হ্যাঁ রে, তুই তো উকিল হয়েছিস না? হেসে ফেলি। লোকে তো তাই বলে। তা তোমার উকিলের দরকার আছে নাকি? থাকে তো বলো, বিশ্বনাথের নামে মামলা রুজু করবে? ঠাট্টা নয়, হেস্ত নেস্ত একটা না করে আর নড়ছি না এবার। ব্রজেন রাজেনকে দেখে নেব। আমি অনেক ভালো মানুষই করে এসেছি এতদিন, আর নয়।
ওরা আমার কে এত আপনজন শুনি? শ্বশুরের ভাইপো, ভারী একেবারে। অভাবে পড়লে 10টা টাকা দেয় না আমায়, আর এই রাজার সম্পত্তি বেমালুম ভোগ করছে বসে বসে। গাড়ি বাড়ি, বউয়ের গায়ে ঝুড়ি ঝুড়ি গয়না, সুখ কত। বলি এসব কার থেকে পেলি? আমায় বঞ্চিত করে যে সর্বস্ব খাচ্ছিস, ধর্মে সইবে? পরিহাসের ধরনটা বড্ড বেশি মৌলিক না? কেমন যেন ধোঁকা লাগে। কি উত্তর দিলে ঠিক মানানসই হবে ভাবছি। মাসিমা আবার বলতে থাকেন, তুই তো উকিল হয়েছিস, কর দিকিন আমার হয়ে লড়ালড়ি, দেখি তোর কেমন মুরত। পরের বিষয়ে খাওয়ার সুখ বের করছি। অনেক কষ্টে বলি, কিন্তু এসব তো তুমি এদের নামে দানপত্র করে দিয়ে গিয়েছিলে সুনীতি মাসি। তবে আর তুই কিসের উকিল? সুনীতি মাসি মুচকি হেসে গলা খাটো করে বলেন, এত পয়সা খরচ করে তবে শিখলি কি এতদিন? সে কথা নাকচ করে দিবি তুই, বলবি আমাকে অসহায় বিধবা পেয়ে ওরা জাল দানপত্র তৈরি করে নিয়ে ফাঁকি দিয়েছে আমাকে। হতবাক হয়ে তাকিয়ে থাকি চৌরঙ্গীর পানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করো। ধন্যবাদ।